নমস্কার সবাইকে। আমরা ন্যাচারালি জানি আমরা যদি কোনো প্রপার্টি কাউকে কোনো সময় গিফট করে দিই, সেক্ষেত্রে সেই প্রপার্টি আর ফেরত নেওয়া যায় না। তা রিসেন্টলি হাইকোর্ট ছত্তিশগড়ের যে একটা কেস আছে সেই কেসটা সম্পর্কে বলবো, এবং খুব শকিং কেস, আপনারা শুনলেও অবাক হয়ে যাবেন। যাই হোক, কেস নম্বর এখানে দেওয়া রয়েছে। আমরা একটু কেসের ডিটেলের দিকে চলে যাই। এটা যে অর্ডার কপি রয়েছে আমি চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখার। কেসটি ছিল রামকৃষ্ণ পান্ডে অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ছত্তিশগড়। যে রায় দেওয়া হয় 20/1/2026 দেওয়া হয়। বেঞ্চ এখানে কিন্তু দেওয়া রয়েছে। আমরা প্রথমে পটভূমিটা দেখে নিই। সুরেশমণি তিওয়ারি, বয়স প্রায় 83 বছর, এবং তার যে স্ত্রী লতা তিওয়ারি, 80 বছর বয়স। তাদের কোনো সন্তান ছিল না, এবং তাদের একটা বাড়ি ছিল, এবং সেই বাড়ি তারা দানপত্রের মাধ্যমে হস্তান্তর করে। এবং তাদের কোনো সন্তান না থাকায় তাদের যে ভাগ্নি আছে সে তাদের যত্ন করতো, এবং তার জন্যই ভালোবাসার বশে তাকে কিন্তু এই পুরো জিনিসটা, পুরো যে প্রপার্টি আছে তাকে গিফট করা হয়। এবং এরপরে তার ভাগ্নি এবং মেয়ে তাদের কিন্তু দেখাশোনা প্রায় বন্ধ করে দেয়। তাদের খাবার, জল, বিদ্যুৎ সরবরাহ ইত্যাদি জিনিস কিন্তু বন্ধ করে দেয়। এছাড়া নিচতলার যে ঘর আছে সেই ঘরে তালা বন্ধ করে রাখা, তাদেরকে উপরে রেখে দেওয়া, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, আত্মীয় স্বজন, ওষুধ সরবরাহকারী, এছাড়া সবজি বিক্রেতাদের ঢুকতে দেওয়া হয়নি এই বলে অভিযোগ আছে। এছাড়া মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়। এই পরিস্থিতিতে ওই বৃদ্ধ ভদ্রলোক আর ভদ্রমহিলা মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্ট অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007 এর আন্ডারে কেস করেন, এবং ধারা 5 এবং 23 অনুযায়ী কেসটি ট্রাইব্যুনালে যায়। ট্রাইব্যুনাল এই যে দানপত্রটি আছে, দানপত্র বাতিল বলে ঘোষণা করে এবং পিটিশনারদের বাড়ি ছাড়ার অনুরোধ করে। এরপরে অ্যাপিল ট্রাইব্যুনালও কিন্তু সেই আবেদন বহাল রাখে। এক্ষেত্রে দেখা যায় যে দুপক্ষেরই একটা করে যুক্তি আছে, এবং যে পিটিশনার রয়েছে, পিটিশনারের পক্ষে যে যুক্তিটা ছিল যে দানপত্রটি নিঃশর্ত ছিল, এবং দানপত্রে ভরণ পোষণের কোনো ধরনের লিখিত শর্ত নেই, তাই ধারা 23/2007 প্রযোজ্য নয়, এবং অভিযোগকারীর অভিযোগগুলো মিথ্যা, এবং ট্রাইব্যুনাল সঠিকভাবে তদন্ত করেনি। কিন্তু প্রতিপক্ষ মানে প্রবীণ নাগরিক যারা রয়েছে তাদের পক্ষে যে যুক্তি ছিল যে দানপত্রটি এই আশ্বাসেই করা হয়েছিল যে পিটিশনাররা তাদের দেখাশোনা করবে, এবং পিটিশনাররা তার তো দেখাশোনা করেনি, বরং তাদেরকে যে মৌলিক সুবিধাগুলো রয়েছে সেই মৌলিক সুবিধা থেকে বঞ্চিত করে। লিখিত শর্ত না থাকলেও অন্তর্নিহিত শর্ত ছিল যা পিটিশনাররা লঙ্ঘন করেছেন, তাই দানপত্র বাতিল করা আইনসঙ্গত। এইবার আমরা যদি দেখি যে দুপক্ষেরই কিন্তু যুক্তি রয়েছে, এবং যদি পিটিশনারদের দেখি যে দানপত্র হয়ে গেছে, সেখানে কোনো ধরনের কোনো কন্ডিশন দেওয়া হয়নি, কিন্তু আবার এক মানবিকতার দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাবো ওই প্রবীণ নাগরিক তাদের যেহেতু ভরণ পোষণ বা মৌলিক যে সুবিধা রয়েছে সেই সুবিধাগুলো যেহেতু তারা পাচ্ছে না, সুতরাং মানবিকতার দিকে দেখতে গেলে তাদের দিকটাও দেখা প্রয়োজন। এইবার হাইকোর্টে যাওয়ার পর কেসটা কি হচ্ছে সেটা আমরা দেখছি। এবার হাইকোর্টে যে পর্যবেক্ষণ করে 2007 সালের এই আইনটি কল্যাণমূলক আইন, যার উদ্দেশ্য প্রবীণ নাগরিকদের সুরক্ষা এবং মর্যাদা নিশ্চিত করা। এবং হাইকোর্ট এখানে সুপ্রিম কোর্টের একটি মামলার উল্লেখ করে। এই মামলার উপর নির্ভর করে বলা হয় যে 23-1 ধারা এক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে, এবং 23-1 ধারা প্রযোজ্য হওয়ার জন্য দুটি শর্তের প্রয়োজন। সম্পত্তির হস্তান্তর এমন শর্তে করা হয়েছিল যে ট্রান্সফার প্রবীণ ব্যক্তিকে মৌলিক সুবিধা এবং শারীরিক ভরণ পোষণ দেবে, এবং ট্রান্সফারই সেই সুবিধা এবং ভরণ পোষণ দিতে ব্যর্থ হয়েছে বা দিতে অস্বীকার করেছে। এই দুটো শর্ত যদি মানা হয় তবে কিন্তু এই গিফট ডিড ক্যান্সেল করা যাবে। অর্থাৎ সম্পত্তি দেওয়ার সময় তিনি উল্লেখ করেছেন যে তার ভরণ পোষণের দায়িত্ব নেবেন, এবং যিনি এই সম্পত্তি নিয়েছেন তিনি ভরণ পোষণ করতে অস্বীকার করছেন। এখন এক্ষেত্রে বলছে এই শর্ত কিন্তু গিফট ডিডে উল্লেখ থাকা বাধ্যতামূলক নয়, এটি পারিপার্শ্বিক পরিস্থিতি, আচরণ এবং সম্পর্কের প্রকৃতি থেকে অনুমান করা যায়। এবং দানপত্রটি ভালোবাসা, বিশ্বাস এবং ভবিষ্যতের যত্নের প্রত্যাশায় করা হয়েছিল, যা একটি অন্তর্নিহিত সত্য তৈরি করে। পিটিশনারদের আচরণ প্রমাণ করে যে তারা সেই অন্তর্নিহিত দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, এবং ধারা 23-এর কঠোর ব্যাখ্যা আইনটির উদ্দেশ্যকে ব্যর্থ করবে, তাই উদ্দেশ্যমূলক ব্যাখ্যাই গ্রহণযোগ্য। অর্থাৎ এখানে সুপ্রিম কোর্ট বলে যে প্রপার্টিটি যেহেতু গিফট করা হয়েছিল, এই ক্ষেত্রে সম্পর্কের দিকে তাকিয়েই কিন্তু এই প্রপার্টি গিফট করা হয়েছিল, এবং এর মধ্যে একটা অন্তর্নিহিত কিন্তু শর্ত ছিল যে তার ভরণ পোষণের দায়িত্ব সে নেবে।
এটা লিখিত না থাকলেও আমাদের সামাজিক যে পরিকাঠামো রয়েছে সেটা দিয়ে আমরা এই কনক্লুশনে আসতে পারি এর যে অন্তর্নিহিত যে শর্ত ছিল সেটা কিন্তু এটাই যে ওই সিনিয়র সিটিজেন ব্যক্তির ভরণ পোষণের দায়িত্ব সেই পিটিশনার নেবে। এর জন্য যে সুপ্রিম কোর্টের রায় দেওয়া হয়, দানপত্রে প্রবীণ নাগরিকের দেখাশোনা এবং ভরণ পোষণের একটি অন্তর্নিহিত শর্ত ছিল, পিটিশনাররা সেই শর্ত লঙ্ঘন করেছেন, ফলে দানপত্র ধারা 23/2007 অনুযায়ী বাতিলযোগ্য এবং হস্তান্তরটি আনডিউ ইনফ্লুয়েন্সের ফলে সম্পন্ন হয়েছে এবং মেনটেন্যান্স ট্রাইব্যুনাল আপিল ট্রাইব্যুনালের আদেশ সঠিক এবং আইনসঙ্গত হয়েছে, তাই হাইকোর্টের হস্তক্ষেপের কোনো কারণ নেই। এখানে কিন্তু ধারা 23/2007 এখানে পুরো দেওয়া রয়েছে, আপনারা চাইলে একবার পড়ে নিতে পারেন পজ করে। আমরা যদি ওপরের দিকে উঠি তাহলে কিন্তু এখানে দেখতে পাবো দানপত্র অথবা ভরণ পোষণের শর্ত স্পষ্টভাবে লেখা না থাকলেও পরিস্থিতি, সম্পর্ক, আচরণের ভিত্তিতে যদি প্রমাণিত হয় যে সম্পত্তি হস্তান্তরের সাথে প্রবীণ নাগরিকের দেখাশোনা এবং ভরণ পোষণের এক অন্তর্নিহিত শর্ত যুক্ত ছিল এবং তা লঙ্ঘিত হয়েছে, তাহলে দানপত্র বাতিল করা যাবে। তা এটাই ছিল কিন্তু এই কেসের রায়। তা আমি ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই, যে এই ধরনের পরিস্থিতিতে হয়তো অনেক ব্যক্তি পড়ে রয়েছে, তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও একটু সাহস পায় যে এই ধরনের কোনো স্টেপ নিতে, অথবা এই জিনিসটা জেনে রাখলে অ্যাটলিস্ট তাদের ভবিষ্যতে কোনো সমস্যা হলেও তারা সেখান থেকে বেরোতে পারবে। আশা করি ভিডিওটি আপনাদের অল্প হলেও ভ্যালু প্রোভাইড করবে। সুজয় বৈদ্য, সাইনিং অফ।